মাওলারনি, আপনি যদি একটু মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ, এটা অনেকদিন, এই বাজারটা খুলবে প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে, এটা কিন্তু অনেকেরই প্রত্যাশা ছিল, এগুলো কতটা? এটাই আমাদের আবেগ। আমরা তো মনে করেন যে 1 মিনিটে গাছের পাতা নড়ে চড়ে তোমার কথা মনে পড়ে, তারপরে শেষে আমরা এত রাতে কেন ডাক দিলে প্রাণ কোকিল ডাক দিছে, পাশে জামাই রেখে চলে গেছে কোকিলের ডাকে। এই হলো আমাদের দেশের গান। তারপরে শেষে বাবু সালাম বারে বার, সেখানে গেছে বউকে নিয়ে নাচতে, বাবু বউকে রেখে দিয়েছে, মনের দুঃখে সে গান গাইছে। তো এই যে বাংলাদেশের ইতিহাস এবং সংস্কৃতি, আমরা করি কি, যখন আমাদের দেখে কেউ একটু মুখ তুলে তাকায়, মুখ একটু হাসে, আমরা মনে করি প্রেম হয়ে গেছে। হ্যাঁ, তারপরে শেষে কেউ একটু ধরেন রাগ হলো, আমার মনে করলো কেয়ামত হয়ে গেল। তো সেই দিক থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যে আদর করছে, আপ্যায়ন করছে, সঙ্গে সঙ্গে আমাদের যে এক্সপেকটেশন যে তাড়াতাড়ি প্রধানমন্ত্রীর সাথে বসে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী বলবে যে এখন থেকে আগামী আপনি যতদিন 5 বছর থাকবেন, পৃথিবীর কোনো দেশ থেকে কোনো শ্রমিক আনবো না, বাংলাদেশ থেকে আনবো। কালকে থেকে ভারতের যত শ্রমিক আছে সবগুলোকে লাথি মেরে এখান থেকে বের করে সেখানে বাংলাদেশ আনবো, এগুলো আমাদের এক্সপেকটেশন। কিন্তু মালয়েশিয়া তো সেরকম দেশ না, বা অন্যান্য গ্লোবাল যে দেশ আছে তারা সবসময় আক্কেল নিয়ে চলে। বুদ্ধি না থাকলে তো এই দেশটা 1962-তে আমাদের চাইতে, বা 1970-তে আমাদের চাইতে অনেক বিলো স্ট্যান্ডার্ডে ছিল ফাইন্যান্সিয়ালি। তো সেখানে তারা কোথায় চলে গেছে, আমরা কোথায় চলে গেছি। তো দেখেন সেখানে ওই প্রসঙ্গ যে যাবে আমাদের প্রধানমন্ত্রী, ওই পরিস্থিতি তৈরি হয়নি। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আমরা যে শ্রমিক আনবো সেখান থেকে, তো যেখানে শ্রমিকদেরকে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, সেখান থেকে আমরা শ্রমিক আনবো না। মানে তার কথার মূল ব্যাপার হলো যে আমরা শ্রমিকের অধিকার চাই। সেই অধিকার হলো এরকম যে আমরা আগে সরকার বিগত দিনে তার সঙ্গে একটা MOU স্বাক্ষর করলাম গভর্নমেন্ট পর্যায়ে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, যেখানে মালয়েশিয়ান সরকার ওয়ার্ক অর্ডার দেবে, বাংলাদেশ সরকার সেই অনুযায়ী দক্ষ ম্যান পাওয়ার দেবে, 40,000 টাকা করে ওয়ান ওয়ে খরচ যাবে। আচ্ছা, সরকারের যারা লোকজন করলো কি, তারা মন্ত্রণালয়ে প্রথমে রেখে মালয়েশিয়ান গভর্নমেন্টকে বুদ্ধ বানিয়ে এটা একটা সিন্ডিকেটের হাতে ব্যবসাটা ছেড়ে দিয়ে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা করে নিয়ে সেই অন্ততপক্ষে 4-5 লাখ শ্রমিক সেখানে পাঠালো। তো ওদের ওখানে কর্ম ছিল না, কিছু না, ওরা গিয়ে প্রায় সবাই অবৈধ হয়ে গেছে। ফলে এই শ্রমিকরা বিপদে পড়েছে, সেখানে গিয়ে তাদেরকে জেলে ঢুকাতে হয়েছে, তাদেরকে বাংলাদেশে পাঠাতে হয়েছে, রিপ্যাট্রিয়েট করতে হয়েছে, এবং পুরো মালয়েশিয়ার যে মিনিস্ট্রির যে যত কর্মকাণ্ড, আমাদের কুকর্মে একার আলকাতরা হয়ে গেছে। এইগুলো একটা। এরপর আবার দীর্ঘদিন ধরে তার মালয়েশিয়ান সরকারকে রাজি ঠাজি করে আবার আরেকটা, এই সরকারের শেষ সময়টাতে একটা সুযোগ দেওয়া হলো বিএনপি আওয়ামী লীগ সরকারের। তখন বললো যে ঠিক আছে 80,000 টাকা করে, এখন বেড়ে গেছে 80,000 টাকা করে দেওয়া। এই 4-5 জন লোকের মধ্যে জেনারেল মাসুদউদ্দিনও ছিলেন। জেনারেল মাসুদউদ্দিন, এই যে ঢাকার জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন বেনজির সাহেব, এরকম 4-5 জন মিলে ওই লোটাস কামাল, তারপর শেষে এই যে কি যেন, ওই যে শেরাটন হোটেলের মালিক নূর আলী, এদের একটা বিরাট সিন্ডিকেট আছে না নামগুলো, তো সব মিলিয়ে এরা নাকি 25,000 কোটি টাকা মারিং করেছে এখান থেকে। এখন এটা তো এই সরকারের শেষ মুহূর্তে, মানে মাহাথির মোহাম্মদের সরকার, এই বর্তমান সরকার, ওদের জন্য একটা লায়াবিলিটিস হয়ে গেছে। বিকজ এই যে মানুষগুলো গেছে সেইগুলোকে তো না কাজ, মানে সেটা একটা মানে ছোট কান্ট্রি, নিজের দেশ, তো সেখানে আপনি কোনো চাকরি নাই, কিছু নাই, লোকজন ঘুরে বেড়াচ্ছে, কেউ ওখানে অপরাধের সাথে জড়িত হয়ে পড়ছে, পুরো সমাজে একটা পলিউশন, রাস্তায় দেখা গেলো টয়লেট পায় না, রাস্তায় ছেড়ে দিছে। না ছোটে মানে বলছি জনসংখ্যা অল্প, সব দিকে, হ্যাঁ সব দিকে অল্প। তো ওখানে বাঙালিরা যেটা যাচ্ছে, গিয়ে তারা কি করছে, যারা কাজ নাই কর্ম নাই, তারা রাস্তায় ঘুমাচ্ছে, প্রকৃতিক কর্ম রাস্তায় ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো পুরো প্রবলেম হয়ে যাচ্ছে। তো এখন মন্ত্রী মহোদয়, যে প্রধানমন্ত্রী মহোদয় মালয়েশিয়ার, বলছে ঠিক আছে, আমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ আছে, সবকিছু আছে, এইটা আপনি এই সমস্যাগুলো সমাধান করেন। 1-2 নম্বর হলো যে আপনাকে তো আমার দেখতে হবে। আগের বার ভদ্রলোক একটা বিশ্ব খেলোয়াড়, তাকে এত সম্মান করলাম, এবং আমি মনে করলাম যে ঠিক আছে তাকে একটা সুযোগ দেবো। তার সাথে আমার দীর্ঘদিন বন্ধু নোবেল লরিয়েট, আমি নিজে গিয়ে বাংলাদেশে গিয়ে তার সাথে দেখা করে আসলাম। ও মাই গড, সুযোগ দেওয়ার আগেই তাকে আমি সুযোগ দেওয়ার আগে সে একটা ম্যান পাওয়ারের লাইসেন্স করে বসছে। এই জন্য তাড়াতাড়ি ওরে বাবারে বন্ধ করো, তাড়াতাড়ি ডক্টর ইউনূসের কথা বলছি। হ্যাঁ, বিকজ এর কারণ হলো যে এখন যদি আমি ডক্টর ইউনূসকে দিই, আগে তো সিন্ডিকেটে 4-5 জন খেয়েছে, এখন তো একা খাবে। তো
তো এই সরকার এই যেরকম আমরা একটা সুযোগ দেবো, দেওয়ার পর আপনার লোকজন যদি গিয়ে আবার ম্যান পাওয়ারের ব্যবসা শুরু করে, তখন তো আমরা আর এক দফা ধরা খাবো। লেটস ওয়ার্ক টুগেদার, আপনি অধিকারগুলো সংরক্ষণের সবকিছু করেন, তারপরে কাজ করা যাবে। এরকম একটা আশা নিরাশা, প্রেম ভালোবাসা, তারপরে শেষে চাওয়া পাওয়া দেনা পাওনা, এর একটা মাঝামাঝি জায়গাতে রেখেছে। আমার কাছে মনে হচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার যদি উন্মুক্ত করতে হয়, স্টিল উই নিড টু ওয়ার্ক ম্যানি মোর। আমাদেরকে অনেক কাজ করতে হবে। এটা মালয়েশিয়ার যত উপকার হবে তার চেয়ে আমাদেরই আসলে বেশি উপকার হবে। আমরা যদি এই অনিয়মগুলো দূর করতে পারি, আমরা যদি মালয়েশিয়ার এই চাপে আমরা যদি শ্রমিকদেরকে ট্রেন আপ করতে পারি, একটা সিস্টেমের মধ্যে আনতে পারি, আমি মনে করি এটা ভালো হবে। আমাদের হচ্ছে এই পরিস্থিতি সৃষ্টি করে, তার মানে একটা আশ্বাস তো আছে যে বন্ধ যে বাজারটা সেটা চালু হবে, একটু সময় সাপেক্ষ। আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন যে মোস্ট প্রবাবলি সেটা হচ্ছে যে জুলাইয়ের মধ্যেই হয়তো একটা সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। মাহাদির মুখে ফুল চন্দন পড়ুক। জুলাই কেন? ইফ ইট ইজ পসিবল টুমরো যদি এটা হয়ে যায়, এটাই আনন্দের খবর। আনন্দের খবর আমাদের শুনেন, মানে এটা ঠাট্টা মস্করার বিষয় না। এই বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রবলেম আছে হলো ফাইন্যান্সিয়াল সংকট। তো প্রতিটা মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে। এখন আপনি যে কোনো প্রোডাকশনে যান, এমনি একটা দোকানেও যদি আপনি শুরু করতে যান গুলিস্তানে, রং ঠং করে প্রোডাকশনে লাভজনক যেতে 6 মাস লাগবে, বিগ ইনভেস্টমেন্ট। কিন্তু ম্যান পাওয়ার এমন একটা বিষয়, আপনি আজকে পাঠাবেন একজন লোক, আগামী মাস থেকে সে রেমিটেন্স পাঠাবে একদম সাথে সাথে। এই মুহূর্তে বাংলাদেশের যে ইকোনমি, সেই ইকোনমিটাকে যদি ইমিডিয়েটলি জাস্ট লাইক বুলেটিন আকারে আপনাকে দাঁড় করাতে হয়, তাহলে সরকারের যদি এফোর্ট, সেই এফোর্টের মধ্যে 90% এফোর্টও যদি আগামী 6 মাস বা 1 বছর শুধুমাত্র ম্যান পাওয়ারে ইনভেস্ট করে, যে আমরা ম্যান পাওয়ার পাঠাবো, তারপরে ইন্ডাস্ট্রি অন্য যেগুলো আছে সেগুলো 10% এফোর্ট, তাহলে সরকার সার্ভাইভ করতে পারবে। আদারওয়াইজ ধরেন অর্থনীতি এখন যেভাবে চলছে, এটার সাথে পাল্লা দিয়ে আইন শৃঙ্খলার অবনতি হবে, এইভাবে পাল্লা দিয়ে জাতীয় ফ্রাস্ট্রেশন বাড়বে, অশান্তি বাড়বে, এইভাবে পাল্লা দিয়ে আপনার বেকার সমস্যা বাড়বে, বেকার সমস্যার সাথে সাথে দুর্ভিক্ষ বাড়বে, দুর্ভিক্ষ বাড়ার সাথে সাথে খুন খারাপই বাড়বে, আর টুস করে আপার ঢুকে পড়ার একটা সম্ভাবনা তৈরি হবে। আওয়ামী লীগ দাঁত বের করে মানে ভেঙ্গাবে সারাক্ষণ। ওই পরে ভারতের লোকগুলো তারা উলুধ্বনি দেবে ওখানে বসে বসে, বড় বড় যে দেখেন আমরা ছোটকালে সিংগায় ফু দিতে, ওরা মানে মানে শামুকে, ওই শামুক অনেকগুলো তারা করে বিদেশ থেকে বড় বড় চায়না থেকে শামুক আনবে, শামুক এনে সেই শামুকের সীমান্তে বসে বসে আমাদের বিজিবিকে দেখে দেখে শামুকে ফু দেবে আর উলুধ্বনি দেবে যে তোমরা দেখো এখন কি অবস্থা হয়ে গেছে, যেহেতু বেড়া তো সীমান্তে দেওয়া আছে। তাহলে আমরা পুরো জাতিকে কোনো অবস্থাতে কারো তুচ্ছ এবং তাচ্ছিলের জায়গায় নিতে পারি না। আমাদের উই শুড এফোর্ট। তাহলে সরকার যে কাজগুলো করছে এটা অনেক শুভাশিস। আমি মনে করি চীনের যে কোনো বিনিয়োগের চাইতে মালয়েশিয়া, সৌদি আরব এবং মিডল ইস্ট, এবার যদি সরকার আরো 3 জন পূর্ণ মন্ত্রীর মর্যাদা দিয়ে রাষ্ট্রদূত নিয়োগ করে, ভারত যদি বাংলাদেশে একজন রাষ্ট্রদূতকে মন্ত্রীর মর্যাদা দিতে পারে, তাহলে সৌদি আরবিয়াতে যাদের সাথে সরকারের খুব ভালো সম্পর্ক আছে, সৌদি সরকারের অনেক, একসময় দেখুন মাওলানা মান্নানকে এরশাদ সাহেব নিয়োগ দিয়েছিলেন, বিকজ হি হ্যাড এ ভেরি ওয়াইড রেঞ্জ রিলেশন উইথ মানে সৌদি আরবিয়া, তারপরে ইরাক, এদের সঙ্গে, এবং তার বেনিফিট কিন্তু এরশাদ সাহেব পেয়েছেন, মাওলানা মান্নান সাহেবও পেয়েছেন। তো মাওলানা মান্নান ধর্মমন্ত্রী হিসেবে আমার জানা মতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে চৌকুশ মন্ত্রী ছিলেন। এত মেধাবী, এত মানে যেহেতু তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে, যে এই হিসেবে তার মানে ইনকিলাবে কাজ করার সুযোগ হয়েছে, আমি দেখেছি এত মেধাবী মানুষ বাংলাদেশে যেভাবে ইংরেজি বলতে পারতেন, যে সেভাবে আরবি বলতে পারতেন, কম আছে এরকম, মানে একদম এরকম মেধাবী, এক্সট্রা অর্ডিনারি। সে একদিকে জামাতকে ধুয়ে দিল, আবার একটু পরে জামাতের বুকে মিলিয়ে সুমা টুমা দিয়ে সে টেরিবল অবস্থা করে ফেললো। এইরকম ম্যাগনেটিক লোক যদি সরকার ধরেন এই মুহূর্তে দুবাইতে, সংযুক্ত আরব আমিরাতে নিয়োগ দেয়, আমরা যদি একজন মন্ত্রীকে আমি মাসে ধরেন 10 লাখ টাকা খরচ করলাম এখানে অফিস দিয়ে, তো 5 বছর কয় টাকা খরচ হবে, আর সে যদি ওখানে 2 লাখ লোক পাঠাতে পারে, আমার টাকা উঠে গেল, পুরো দেশের ইকোনমি একটা চেহারা পাল্টে যাবে। সিমিলার যদি সৌদি আরবে আমি একজন সিরিয়াসলি মানে ফুল টাইম মিনিস্টার নিয়োগ করি, হ্যাঁ লবিস্ট টাইপের মিনিস্টার, একদম মিনিস্টার পদমর্যাদা, তারই কাজই হবে মিনিস্টার এমিরেটস, সে শুধু কাজই করবে, তার টার্গেট থাকবে যে কি করে ওখানে ম্যান পাওয়ার নেওয়া যাবে। সিমিলারলি মালয়েশিয়াতে একজন মানে যেখানে যেখানে আমাদের হতে পারে, ইউরোপের ধরেন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, জাপান, এখানে অনেকগুলো ম্যান পাওয়ার স্কোপ আছে। আমি মনে করি পররাষ্ট্র মন্ত্রণালয় যদি প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রী এরকম 10 জন অ্যাডভাইজারি মিনিস্টার থাকে, এবং আগামী 1 বছরে যদি আমরা 20 লাখ লোক পাঠাতে পারি, অনলি 20 লাখ লোক পাঠাতে পারি, বিশ্বাস করেন বিএনপি এবং তারেক রহমানকে আজরাইল ছাড়া কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না, কেউ পারবে না। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে মুজিবুর রহমান মঞ্জু। আপনি
অর্থনৈতিক করিডোরের যে বিষয়টি বলেছেন, এই ধরনের করিডোরের যে প্রস্তাবনা বাংলাদেশ, মিয়ানমার এবং চায়না, নিঃসন্দেহে ভারত এটার মানে খুব স্বাভাবিকভাবে নেবে না। আরেকটি বিষয় হয়েছে যে আমরা যদি তিস্তা বাঁধের ইস্যুতে বলি, এখানে চায়না যখন প্রথম প্রস্তাবটা দেয় তখনই তো উষ্মা প্রকাশ করে ভারত। ভারত কোনোভাবেই চাইব না ভারতের উজানের কোনো দেশ বাংলাদেশের সঙ্গে মানে এই বাঁধ নির্মাণ করুক। কি বলবেন আপনি? এখন ওই যে যেই করিডোরটার কথা বলা হচ্ছে, এখানে হচ্ছে আমাদের ধরেন ঢাকা, ভারতের হচ্ছে কলকাতা, আর মিয়ানমারের হচ্ছে কুনমিং, আর চায়নার হচ্ছে কুনমিং, আর মিয়ানমারের হচ্ছে মান্দালে, যে এই চারমুখী রাস্তা। এখন যদি আমরা, আমাদের সাথে তো ভারতের এক ধরনের কমিউনিকেশন আছেই, তাই না? আমাদের যশোর দিয়ে, বেনাপোল দিয়ে, নানা দিকের, বুড়িমারি দিয়ে নানা দিকে আছে। আমি মনে করি এই করিডোরটা হলে ভারতের কোনো সমস্যা নাই, বরং ভারত লাভবান হবে এই জন্য, কারণ বাংলাদেশের 2টা পোর্টের দিয়ে ভারত কিন্তু একটা সুবিধা নিচ্ছে, এবং উইদাউট মানে ট্রানজিটের সুবিধাটা নিচ্ছে, আমাদের কিন্তু খুব বেশি পয়সা করে দিচ্ছে না। ফলে চায়নার সাথে এই করিডোরের মধ্য দিয়ে আমাদের যদি মধ্য এশিয়ায় কমিউনিকেশনটা তৈরি হয়, টোটাল আমাদের তো চায়না তো আসলে আমাদের খরচটা কমবে হচ্ছে কাঁচামাল, তো ব্যাপকভাবে আমরা কাঁচামাল আমদানি করি চায়না থেকে। এই খরচটা কমে আসলে এটার বেনিফিট ভারতও পাবে। এখন ভারতকে এই জিনিসটা বোঝানো যে আমার এই মানে করিডোরের মধ্যে তোমার কোনো লস নাই, বরং তুমিও লাভবান হবা, এই ধরনের ডিসকাশনেই, এই ধরনের কূটনৈতিক আলোচনাতেই এখানে একটা ফলাফল আসবে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভারত ধরেন রাগ করলো, চাইলো না, তাতে ভারত না চাইলে তো আমার কিছু আসে যায় না, আমার কল্যাণ কোনটা সেটাই তো আমি করবো। কারণ আমার কল্যাণের জন্য আমার যেটা দরকার, আমার একটা ন্যাশনাল ইউনিটি দরকার। আমার ন্যাশনাল ইউনিটিটার জায়গাটাই আমি একটা ঘাটতি দেখি। যেমন আমি আপনাকে বলি, এগুলো ছোট ছোট কাজ, আজকে যেটা পার্লামেন্টে হলো ভেরি গুড। এমন যদি হতো যে চায়না থেকে বসে যখন করিডোরের প্রস্তাব আসলো, তখন ধরুন প্রাইম মিনিস্টার লিডার অফ দ্য অপোজিশনকে ফোন বললো যে তারা তো এই ধরনের করিডোরের প্রস্তাব দিচ্ছে এবং বিভিন্ন আলোচনা হচ্ছে, তো বিষয়টা আমি আপনাকে জানালাম, বা আপনাদের কোনো মতামত আছে কিনা। তাহলে যেটা হতো যে এই যে একটা মানে যে আমরা জাতিগতভাবে কি আছি, ঐক্যবদ্ধ আছি, হয়তো প্রধানমন্ত্রীর সেটা মানসিকভাবে একটা শক্তি ছিল যে এটা নিশ্চয়ই অপোজিশন এটা কোনো বিরোধিতা করবে না। আমি যেটা কথা বোঝাতে চাচ্ছি সেটা হলো আমাদের এই 3 শক্তির সাথে, আমি আপনাকে বলি সত্যিকার অর্থে প্রতিবেশী বলেন বা বিদেশি আমাদের বন্ধু রাষ্ট্র বলেন, কেউ কিন্তু আমাদেরকে তার স্বার্থ ছাড়া সাহায্য করবে না। হ্যাঁ, মালয়েশিয়ারটা আলাদা, মালয়েশিয়ার সাথে আমাদের ওই ধরনের দেনা পাওনার বিষয় নাই। মালয়েশিয়া আমাদেরকে একটা বড় জায়গায় হেল্প অলরেডি করেছে, সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে তারা নানা ধরনের এইড দেয়, রোহিঙ্গাদেরকে তারাও কিছু আশ্রয় দিয়েছে। এবং মালয়েশিয়া যত বড় দেশ, তাদের বহু এলাকা খালি পড়ে আছে, তারা কিন্তু চাইলে আমাদের এখান থেকে কিছু রোহিঙ্গা তাদের সেখানেও নিতে পারে। সমস্যা হচ্ছে মালয়েশিয়ার কিন্তু একটা ন্যাশনাল প্রবলেম আছে, তাদের কিন্তু ওই যে চাইনিজ আর মালেদের মধ্যে একটা কিন্তু বিভেদ জায়গায়, সরকারটাও কিন্তু ওই ধরনের স্টেবল গভর্নমেন্ট নাই সেখানে। এখন প্রশ্ন হলো যে আমরা যেই, যেমন ধরেন মালয়েশিয়ার প্রশ্নটা আসছে, মালয়েশিয়া আমার এখান থেকে লোক নিচ্ছে কৃষিতে, তাদের ডেভেলপমেন্ট সেক্টরে, আর কিছু নির্মাণ শ্রমিক নিচ্ছে, কৃষি জমি মানে ওই যে পাম অয়েলের জায়গাগুলোতে শ্রমিক নিচ্ছে, আর অল্প কিছু লোক নিচ্ছে প্রফেশনাল এবং স্টুডেন্টদের জায়গায়। স্টুডেন্টরা তো এক ধরনের স্কলারশিপ এক্সচেঞ্জের জায়গায় যাচ্ছে। প্রফেশনাল যারা যাচ্ছে তাদের কিন্তু কোনো খরচ লাগার কথা না, তাদের একদম মানে প্লেন ফেয়ার থেকে শুরু করে সবই কোম্পানিগুলো বিয়ার করতেছে। ইভেন শ্রমিকদের ব্যাপারেও আমি জানি যে শ্রমিক তো তাদের দরকার, তারা শ্রমিকদের নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে, সেখানে কিন্তু বাইরে থেকে তাদেরকে এক ধরনের প্লেন ফেয়ারও তারা দিচ্ছে। তাহলে আমার শ্রমিকের খরচ কোথায়? আমার এখানে 1 থেকে 1.5 লাখ টাকার বেশি তো খরচ লাগার কথাই না। তাহলে আমি ধরেন কালকে বিএনপি করিডোর মানে এই মানে শ্রমিক নেওয়ার বিষয়টা খুললো, কিন্তু খুলে যদি 5-6 লাখ টাকা করে আবার খরচ করতে হয়, আওয়ামী লীগের ওই যে মানে যে মাফিয়া চক্র সিন্ডিকেট বললেন, এই সিন্ডিকেটের বদলে যদি এখন বিএনপি জামাতের সিন্ডিকেট হয় বা বিএনপির সিন্ডিকেট হয়, তাহলে লাভ হবে কি? এই জন্য আমি যেটা মনে করি আমাদের ন্যাশনাল ইউনিটের দরকার। প্রধানমন্ত্রীর বলা উচিত যে ভাই মালয়েশিয়া আমি শ্রমবাজার খুলতে পারবো। মালয়েশিয়ার শ্রমবাজার খোলার ব্যাপারে তো ডক্টর ইউনূসকেও আশ্বাস দিয়েছেন, যেটা রনি ভাই বললেন, খুলে তো নাই। এর আগে আওয়ামী লীগের সাথে তো একটা খুলে আবার বন্ধ হয়ে গেল। সুতরাং মনে রাখতে হবে মালয়েশিয়ার শ্রমবাজার খোলার ক্রাইসিসটা আমাদের হাতে। আমরা এই জায়গাটা যদি এশিওর করতে হয়, সেখানে সরকারি দল বিরোধী দলের মধ্যে এবং ওভারঅল সবার মধ্যে একটা ঐক্য লাগবে। আর
আপনি যেটা বললেন যে করিডোরের জায়গাটা তো একটু লং টার্মের ব্যাপার। চায়নার কাছ থেকে আমাদের এখন আমি মোটা দাগে যেটা দেখি, একটা হচ্ছে যদি আমরা তিস্তা ইস্যুটা সেটেল করতে পারি, এটা সেটেল করে ফেলার দরকার তাড়াতাড়ি। 2 নম্বর হচ্ছে করিডোরের ইস্যুটা চায়নায় প্রস্তাব দিয়েছে, সো আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি, এটা নিয়ে পার্লামেন্টও আলোচনা হতে পারে। থার্ড হচ্ছে আমাদেরকে চায়না তার যে ওই যে বিআরআই প্রজেক্টের আন্ডারে আমাদের যে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো আছে, বিশেষ করে একটা বড় প্রজেক্ট হচ্ছে পদ্মা রেল লাইন, এটার জন্য তো অলরেডি চায়না একটা অর্থনৈতিক সাপোর্ট দিয়েছে। এখানে একটা অসুবিধা সেটা হচ্ছে চায়নার ঋণ নিয়ে কিন্তু ভয় আছে মানুষের। পৃথিবীতে বহু জায়গায় আপনি দেখবেন চাইনিজ এইড, চাইনিজ লোন, কিন্তু এটার একটা বিরাট ঝুঁকিও আছে। আপনার পাকিস্তান তো চাইনিজ একটা লোন আমি দেখেছি যে তারা পরিশোধ করতে না পেরে এক ধরনের মানে এটাকে লিজ দিয়ে দেওয়ার অবস্থা হয়েছে চাইনিজদের কাছে। শ্রীলঙ্কা, হ্যাঁ শ্রীলঙ্কা তো একটা মানে পোর্টই দিয়ে দিতে হয়েছে চায়নাকে 99 বছরের জন্য। সো আমি যেটা মনে করি চায়নাদের, আমি আরো একটু বলি, সেটা হলো যে ধরেন ভারতের সাথে আমাদের অনেক বিরোধপূর্ণ সম্পর্ক, কিন্তু ভারতের সাথে আমাদের কিছু সিমিলারিটিজ আছে, যেমন ধর্মের, আমাদের এখানে 20 কোটি মুসলমান বা 19 কোটি মুসলমান, ভারতেও কিন্তু 20 কোটি মুসলমান আছে, সুতরাং আমাদের মধ্যে একটা টাই আপ আছে, আমাদের একই সাথে আমরা ছিলাম একটা সময়, এটা একটা কালচারাল বন্ধন আছে। এটা হচ্ছে ভাষাগত একটা, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ এক ধরনের, কিন্তু চায়নার সাথে কিন্তু আমাদের ওই ধরনের কিছুই নাই। সুতরাং চায়নার সাথে রিলেশনশিপটা একেবারেই অর্থনৈতিক, একেবারেই ব্যবসায়িক। অনেকে যারা বলেন যে চায়না আমাদের পরীক্ষিত বন্ধু, ইন টার্মস অফ অলওয়েজ খেয়াল রাখতে হবে চায়না আমাদের বন্ধু কেন, যখন সে আমেরিকা এবং ভারতের প্রেক্ষাপটে সে আমার বন্ধুত্ব, ঠিক আছে, কিন্তু ঠিকই তো 71 সালে তো সে আমার বন্ধু হিসেবে দাঁড়ায় নাই। 71 সালে তো সে তার সাথে যে পাকিস্তানের আগের টাই আপ ছিল সে সেটাই করেছে, এত গণহত্যার ব্যাপারে তো তারা নিশ্চুপ থেকেছে, এবং সম্ভবত চায়না অনেক পরে আমাদেরকে মানে স্বীকৃতি দিয়েছে। আমি বলছি না যে অতীত খারাপ হবে বলে আজকে ভালো হবে না, এই সব মাথায় রেখে আমাদের এই মানে ইন্টারকানেক্টিভিটি, আমাদের এই রিলেশনশিপ, আমাদের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাথায় রাখতে হবে। এখানে যেই কথাটা এসেছে, এখানে কিন্তু আমি চায়নার কাছ থেকে এই ধরনের কোনো ব্যারিয়ার দেখি নাই, যেটা আমাদের এখানকার অনেকে বলেছিলেন যে আমেরিকার সাথে আমাদের যেই মানে ট্রেড এগ্রিমেন্ট যেটা আছে, এই ট্রেড এগ্রিমেন্টের কারণে আমরা চাইনিজদের সাথে অনেক কিছু ডিল করতে পারবো না, এটা নিয়ে কিন্তু আলোচনায় আমি দেখি নাই যে চাইনিজরা কোনো ধরনের মানে রিজার্ভেশন দেখিয়েছেন, এটা দেখি নাই। আর আমেরিকার সাথে যে আমাদের যে ট্রেড মানে প্যাকটা হলো, এটার ব্যাপারে আমি যেটা মনে করি যে ট্রিটিটা হলো, এটা আমরা যদি সুযোগ থাকে এটা রিভাইজ করার জন্য আলোচনা আমরা তুলতে পারি, ঠিক আছে। কারণ এখানেও দেখেন আমেরিকা কিন্তু আমাদের একটা বিপদে ফেলে কিন্তু এই ট্রিটিটা আমাদেরকে স্বাক্ষর করতে হয়েছে, কারণ তারা আমাদের এই গার্মেন্টসের উপর এক ধরনের এক্সট্রা ট্যারিফ 39% ট্যারিফ আরোপ করে দিয়েছে। ফলে কিন্তু আমাদের ওই যে আমরা বললাম যে আমেরিকা তো আমাদের থেকে জিনিস কেনে, সে আমার ক্রেতা, সুতরাং তার কাছে তো আমার এক ধরনের মানে মানে কি বলা যায় যে মুখাপেক্ষিতা আছে, দায়বদ্ধতা বা মুখাপেক্ষিতা আছে। তো এই মুখাপেক্ষিতাটা আমরা তখনই দূর করতে পারবো। রনি ভাই একটা সলিউশনের কথা বলেছেন যে আমরা যদি হিউজ পরিমাণে আমাদের ফরেন মার্কেট ওপেন করতে পারি, এটা তো তারেক রহমানের একটা প্ল্যানও আছে, উনি যেটা বলেছেন ওনার প্ল্যানের একটা অংশ আছে যে এখান থেকে এক্সপার্ট লোক তৈরি করার একটা পদক্ষেপ ওনারা নেবেন। ডক্টর ইউনূসের কথা যেটা আসছে, আমি যতটুকু জানি জাপানে 1 লাখ লোক প্রেরণার একটা চুক্তি বা একটা এমওইউ স্বাক্ষর হয়েছিল। তো জাপানে কিন্তু আপনার থেকে ট্রেন লোক ছাড়া নেবে না, জাপানিজ ভাষা জানতে হবে, অ্যান্ড দেন তাদের যেই যার দক্ষতা আছে সে দক্ষতা কিন্তু এক্সপার্ট হতে হবে। তো সুতরাং এই সরকারের একটা প্ল্যান আছে যে দক্ষ জনবল তৈরি করার, কিন্তু সেদিকে এখন পর্যন্ত খুব বেশি মানে উদ্যোগ আমরা দেখি নাই। সব মিলিয়ে আমি যেটা মনে করি, সরকার যদি সবাইকে ঐক্যবদ্ধ রাখতে পারে, দেন এই জটিল আমেরিকা, ভারত, চায়না এই মানে ত্রিসংখ্য সমীকরণটা মিলাইতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে গোলাম মাওলা রনি। আবার আপনার কাছে একটু ফিরি। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে একটা মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এই বিষয়টাকে আপনি কি মনে করেন? চীনার সহযোগিতা ছাড়া, চীনের সঙ্গে তো মিয়ানমারের একটা গুড রিলেশনশিপ এখন বিদ্যমান, এই বাস্তবতায় চীনকে বাদ রেখে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে দিয়ে তো মিয়ানমার সমস্যা সমাধানের কোনো লক্ষণ নেই, কি বলবেন আপনি? মানে চীন এটা যদি চীনের প্রস্তাবে রাজি হন, ইট মিনস আপনাকে যুদ্ধে যাওয়াতে হবে। এর কারণ হলো যে এই অঞ্চলটি মানে মিয়ানমারের যে রাখাইন অঞ্চলটি, এটি তো আর এখন চীনের অধীন না, তারপরে
মায়ানমারের যে সেন্ট্রাল গভর্নমেন্ট তার অধীন, না। এটা এখন যুদ্ধ করে আরাকান আর্মি সহ আরো 3-4টা ভাগে, কুকি চীন 3-4টা ভাগে বিভক্ত হয়ে যে যার মতো এলাকা, প্যাসিফিক প্ল্যানেরও পার্ট, ওই যে বার্মা অ্যাক্টের কারণে এখানেও এক ধরনের Right. আমেরিকানদের তো অবস্থান যার জন্য এখানে যেটা প্রথম দিন থেকে মায়ানমার সরকার এবং চীন চাচ্ছে সেটা হলো যে ওখানকার জান্তা সরকার যেটা আছে, জান্তা সরকার ওখান থেকে চাপ দেবে, আর বাংলাদেশ আর্মির মাধ্যমে এখানে ওই মানে কেন্দ্রীয় সরকারের মধ্যে রোহিঙ্গাদের মধ্যে একটা গ্রুপ আছে আরসা, আরসা। তো এই আরসাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে চীন করবে কি এই মায়ানমারের যে আরাকান আর্মি এদের পেছনে, কুকি চীনদের পেছনে লাগিয়ে দেবে। ফলে ওখানে মুসলমান, বৌদ্ধ এবং ওখানে চৈনিক যে একটা ধর্মভিত্তিক কয়েকটা গ্রুপ আছে আর স্থানীয় এথনিক গ্রুপ আছে, মানে বাংলাদেশ একটা যুদ্ধে জড়াই পড়তে হবে। ওদিকে ভারতও চাচ্ছে বাংলাদেশ ওখানে যুদ্ধে জড়াই পড়ুক। তারপরে আমেরিকা তো চাচ্ছে সরাসরি, আমেরিকা চাচ্ছে যে সেখানে মানবিক করিডোরের নামে তারা সেই করিডোর দিয়ে তাদের প্লেন আসবে, অস্ত্র শস্ত্র আসবে এখানে। ঠিক এই মানে আরসা যে গ্রুপ আছে এদের যে কাউন্টার গ্রুপ, এরা আবার দিতে চাচ্ছে আরাকান আর্মিকে। আমেরিকা চাচ্ছে আরাকান আর্মির পক্ষে হয়ে বাংলাদেশ লড়াই করুক এই অঞ্চল তারাকে, এরপর আমরা রোহিঙ্গাদেরকে ফিরিয়ে দেব। রাজনৈতিক একটা আলাদা প্রেক্ষিত। হ্যাঁ, মানে তোমরা আরাকান আর্মিকে জিতিয়ে দাও, আমরা তোমাদেরকে ওখানে রোহিঙ্গাদের ফেরত পাঠাবো। আবার ওরা বলছে যে মায়ানমার সরকারকে জিতিয়ে দাও, আরাকান আর্মিকে মেরে ফেলো, আমরা তোমাদের রোহিঙ্গাকে সেখানে পাঠিয়ে দেবো। তো এই যে একটা রাধা চক্করের মধ্যে বাংলাদেশ পড়েছে, এটা আসলে যত সহজ বলা যায় তত সহজ নয়। ইটস ভেরি রিয়েলি কমপ্লেক্স। হ্যাঁ, মুজিবুর রহমান মঞ্জু, কি বলবেন আপনি এই ইস্যুতে? না, এখানে তো এই সলিউশন করতে হলে অ্যাকচুয়ালি আমেরিকা, ইন্ডিয়া, চায়না, মালয়েশিয়া, মিয়ানমার, বেসিক্যালি এটা হচ্ছে গ্রাউন্ডে। এর বাইরে এখানে যারা ইন্টারেস্ট নিচ্ছে, যেমন মালয়েশিয়ার একটা ইন্টারেস্ট আছে, আরও একটা হচ্ছে টার্কিও এখানে তাদের একটা ইন্টারেস্ট আছে। তারা এই রোহিঙ্গাদের ইস্যুতে তাদের এক ধরনের সফট কর্নার আছে। ইভেন মানে আরব কান্ট্রিগুলোর মধ্যেও তারা এক ধরনের রোহিঙ্গাদের প্রতি তাদের সফট কর্নার আছে। এখানে এটা একটা মানে বড় আকারে আলোচনায় তুলতে হবে এবং জাতিসংঘের এখানে অবস্থান তো লাগবে, যেটা প্রফেসর ইউনূস যেটা বলে খুব চমক সৃষ্টি করেছিলেন যে পরের বছর রোহিঙ্গারা গিয়ে তার এলাকায় ঈদ করবে। তো জাতিসংঘ কিন্তু এখানে একটা ভূমিকা রাখার সুযোগ আছে। জাতিসংঘ ছাড়া এই সব স্টেক হোল্ডারদেরকে একসাথে করা সম্ভব না। এখন চাইনিজদের এই যে করিডোর প্রস্তাব, তারপরে রোহিঙ্গা ইস্যু সমাধানের প্রস্তাব, এটা বাংলাদেশ যদি সিরিয়াস লেভেল অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে এটা সত্য যে এখানে আমেরিকানরা এটাকে ভালোভাবে নাও নিতে পারে। আমি আবারও বলছি যে কে কিভাবে নিবে সেটা আমার দেখার বিষয় নয়, আমার দেশের স্বার্থটা কোথায় সুরক্ষিত হচ্ছে সেটা। তো সেক্ষেত্রে এখানে আমার অতি উচ্চ মাত্রার কূটনৈতিক বিষয়টা লাগবে। আমেরিকানদের সাথে ডিল করতে হবে, তো সমস্যা কি? আমরা এই করিডোর করতে যাচ্ছি, আমরা এটা করতে যাচ্ছি, তোমাদের অসুবিধা কোথায়? ঠিক আছে, এই উচ্চমাত্রার কূটনীতিটা যদি আমরা করতে পারি, সত্যিকার অর্থে এই রোহিঙ্গাটা আমাদের জন্য কিন্তু একটা গলার কাটা হয়ে আছে, এবং আমরা আউটরাইট এদেরকে পাঠাতেও পারছি না। তো এই টোটাল সিচুয়েশনটাকে আমি যেটা মনে করি, সব কিছুর মূলে আছে দুটো জিনিস। একটা হচ্ছে আপনার দেশের অর্থনৈতিক অবস্থা, দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা আমাদের থাকবে কিনা এটা আবার অর্থনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করতেছে। আপনার দেশে যদি অভাব থাকে, দেশে মানুষের জন্য দ্রব্যমূল্য যদি বাড়ে, গ্যাসের দাম, তেলের দাম যদি বাড়তে থাকে, ঠিক আছে, আপনি দেখেন সরকার কিন্তু তেলের দাম, গ্যাসের দাম বাড়িয়েছে, কিন্তু এই বাড়ার কারণে আমাদের কি লাভ হয়েছে, আমাদের কোন খরচ কমেছে এটা কিন্তু আমরা জানি না। বরং আমরা দেখছি আরো 1 লক্ষ কোটি টাকা সরকার ঋণ করেছে। এখন মানুষ যখন দেখে গ্যাসের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, তাহলে তো আমার লোন কমার কথা, কিন্তু আমার তো লোনও বাড়ছে। পাশাপাশি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি সিকিউর না হয়, তাহলে রাজনৈতিক পরিস্থিতি কিন্তু স্থিতিশীল থাকবে না। বিরোধী দল আপনাকে এখানে সাহায্য করবে, রাজপথে গিয়ে কিন্তু আন্দোলন করবে। অন্যদিকে অর্থনীতি এবং রাজনীতির জায়গাটাকে যদি সরকারকে ঠিক করতে হয়, আমরা কিন্তু সরকার যে বাজেট করেছে এখানে এক ধরনের মানে সুবিধাবাদী অবস্থান আমরা দেখলাম, এক ধরনের মানুষকে মানে মুখের উপর খুশি করে দেওয়ার প্রবণতা দেখলাম। আমি আবারও বলছি যে একটা ন্যাশনাল ইউনিটি, একটা ইকোনমিক সেটেল ডাউন করা সরকারের উপর খুবই গুরুত্বপূর্ণ দরকার, এবং এটার মধ্য দিয়ে আমি মনে করি এটাকে যদি বহির্বিশ্বের এই যোগাযোগের জায়গাটাকে আনা যায়, তাহলে গ্রাজুয়ালি আমরা 1 থেকে 2 বছরের মধ্যে একটা মানে সেটেল পজিশন আমরা যেতে পারবো। আদারওয়াইজ আমাদের এই যে বোঝা, রোহিঙ্গাদের যে বোঝা, এই বোঝা বহন করেই তো যেতে হবে যুগের পর যুগ। হ্যাঁ, তো এখন ধরেন আপনি দেখেন আমরা হচ্ছি ঘাটতি বাজেটের দেশ, চায়না হচ্ছে $1 ট্রিলিয়ন সারপ্লাস বাজেটের দেশ।
এখন চায়না তো আপনাকে এমনি এমনি সাহায্য করবে না। আচ্ছা, চায়না ধরেন আমি পুরোপুরি চায়নার দিকে ঝুঁকে গেলাম, কিন্তু চায়না কি আমাকে পূর্ণভাবে সহায়তা করবে, পূর্ণভাবে আমাকে সাহায্য করবে? এই প্রশ্ন থেকেই যাবে। এটাও তো একটা প্রশ্ন আছে। আর আমি সেই জায়গায় যাব কিনা, এই সমাধানগুলো খালি আলোচনার মধ্যে রাখলে হবে না। কি করলে কি হবে, সমাধানগুলোর জন্য নিজেদেরকে বসতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে, জনগণের কাছ থেকে মতামত নিতে হবে, তাই না? হ্যাঁ। এটা সরকার যদি যোগ্যতার সাথে করতে পারে, আমি মনে করি যে ইতিবাচক ফলাফল পাওয়া যাবে। কিন্তু জাতিসংঘ যেখানে আবার রোহিঙ্গাদের আবাসস্থল বাড়াবার প্রস্তাব দিয়েছে, বাংলাদেশ যদিও মানে সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে, এই প্রস্তাবটাই আসলো কেন? না, এখানে তো বললাম তো যে ধরেন রোহিঙ্গারা যে জায়গায় যে অবস্থায় আছে, এটা তো একটা আমাদের জন্য বিস্ফোরণোন্মুখ একটা জিনিস তৈরি হচ্ছে। আপনি দেখেছেন তো যে হামের এবারে প্রচলনটা শুরু হয়েছে কিন্তু রোহিঙ্গা ক্যাম্প থেকে, এবং এই হাম কিন্তু এখন আজকেও 9 জন মারা গেছে, বুঝছেন? আমরা কিন্তু এই সরকার কিন্তু হামের ব্যবস্থা ট্যাকেল করতে পারে না। এতদিন ওই যে অন্তর্বর্তীকালীন সরকারকে দোষারোপ করে নানা ধরনের কথা বলেছে। এখন তো মানুষ আর সেটা গ্রহণ করবে না, কারণ আপনি অলরেডি টিকা দিয়েছেন, টিকা এসে গেছে, সবকিছু সমাধান হয়েছে, এখনো হাম হচ্ছে কেন? সুতরাং এটাতে বোঝা যাচ্ছে যে আমাদের অন্য কোনো ত্রুটি আছে। আচ্ছা, তো আমি যেটা বলছি, যেমন ইয়াবার সংকট, আমাদের যে ইয়াবাটা আসে তো বেসিক্যালি মিয়ানমার থেকে। এখানে কিন্তু রোহিঙ্গাদের একটা বিরাট, রোহিঙ্গা ক্যাম্পে গেলে ইনভলভমেন্ট আছে। সুতরাং আপনি যে ওদেরকে এইভাবে এক জায়গায় বন্দি করে রাখছেন, সেখানে কিন্তু প্রতি বছর জনসংখ্যা বাড়ছে। তো সুতরাং এখানেও তো আপনার শুধু তাদেরকে মানে ফেরত পাঠানোর পুনর্বাসনের পাশাপাশি এখানেও তাদের একটা থাকারও তো, আপনি যতদিন রাখছেন ততদিনও তো তাদের ব্যাপারটা তো দেখতে হবে। তো এই জন্য আমি মনে করি যে আমাদের সংকট আছে অনেক, কিন্তু সমাধানের পথও আছে। আমরা যদি যথাযথ গুরুত্ব দেই এবং যোগ্য লোকদেরকে ইনভলভ করি, তাহলে সমাধান পাওয়া কঠিন কিছু হবে না। জনাব গোলাম মাওলা রনি, আপনার কাছে আবার একটু আসি। সেটি হচ্ছে যে সংসদে মানে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সংসদে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়েছে। তো আমার সেখানে প্রধানমন্ত্রী বলেছেন সফরে যা কিছু অর্জন দেশের মানুষের, আর বিরোধী দলের নেতা তিনি স্পষ্ট করেছেন যে যেসব চুক্তি বা এমওইউ সম্পাদিত হয়েছে সেগুলো যেন পার্লামেন্টে উপস্থাপন করা হয়, এবং ভবিষ্যতে কোনো চুক্তি যদি বিদেশের সঙ্গে করা হয় সেগুলো যেন পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে ঠিক করা হয়। কি বলবেন আপনি? এটা ভালো, এটা সব দিক থেকে ভালো। যদি এই যে এরকম দৃষ্টান্ত তো আগে কখনো হয়নি আমাদের দেশে। বিরোধী দলে এইভাবে, আমি যেমন আপনার টকশোর প্রথম পর্বে বলেছি যে সবসময় বিরোধিতা করে, তো বিরোধিতা করে এমনকি গৃহপালিত দল ছিল জাতীয় পার্টির সময়টাতে, আসম রব, তারাও বিরোধিতা করত। তারপরে শেখ হাসিনার জমানাতে 3 দফা হ্যাট্রিক করে মানে গৃহপালিত বিরোধী দল হয়েছে জাতীয় পার্টি। তো সেই জাতীয় পার্টির লোকগুলো বিরোধিতা করতে, এবং খুব মানে যাকে বলা হয় কাজী ফিরোজ রশিদের মতো মানুষ পার্লামেন্টের যে ঝড় তুলতেন, ওটা কল্পনাই করা যায় না। এমনকি বিএনপির সেই অল্প কয়েকজন, 6 জন, হ্যাঁ, তার মধ্যে রুমিন ফারহানা এবং হারুনা রশিদ সাহেব, তারা যেভাবে পার্লামেন্টের ঝড় তুলতেন একাই 100। তো সেই ঝড়ের কবলে না গিয়ে পার্লামেন্টে এখন একটা জান্নাতি পরিবেশ জামাত তৈরি করেছে। এই জন্য তো জামাতের আমিরের জন্য দোয়া করা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তাকে হেদায়েত দান করুন, রহমত দান করুন, বরকত দান করুন, এবং তাকে দীর্ঘায়ু নেক হায়াত দান করুন, যেন তিনি বহু বছর জীবিত থাকেন এবং ভবিষ্যতে আমিরুল মুমিনিন হন, যাতে করে ভবিষ্যতে যদি তারেক রহমান কখনো বিরোধী দলীয় নেতা হন, তখন তিনি খোঁটা দিতে পারেন যে ওই যে আপনি চীন দেশে গেছিলেন, তখন তো আমি আপনাকে কখনো বিরোধিতা করিনি, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আফগানিস্তানে গেলাম, পাকিস্তানে গেলাম বা ইরানে গেলাম, এটা নিয়ে আপনি তো কোনো অবস্থায় কটাক্ষ করতে পারেন না। ইউ শুড কংগ্রাচুলেট মি। আমি তো সেদিন চীনের নিয়ে অনেক কথা আপনাকে বলতে পারতাম। তো যার জন্য এই যে একটা শুভ জিনিস শুরু হলো, আমরা এটাকে ধন্যবাদ জানাই না, এই পর্যন্ত থাকুক, দেখি ভবিষ্যতে কি হয়।